ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে শার্লমেনের শাসনতান্ত্রিক ব্যবস্থা। এই টপিকটা কিন্তু যে ডেসক্রিপটিভ যে ক্লাস হচ্ছে বা যে এক্সামগুলো আছে সাবজেক্টের এক্সামের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা শার্লমেনের কৃতিত্ব পড়েছি, তো যারা সেই ক্লাসটা করোনি তাদের বলবো তারা ক্লাসটা দেখো। যে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখবে। আর আজকে আমরা এখানে তিনি কী শাসনতান্ত্রিক অর্থাৎ তার রাজ্য শাসন করার সময় তিনি কী স্টেপ নিয়েছিলেন সেগুলোই কিন্তু মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যে বেল আইকন রয়েছে, সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব সেটা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে শার্লেমেনের সাম্রাজ্যের বিভাজন দিয়ে শুরু করব। তো শার্লেমেনের এই যে শাসনতান্ত্রিক ব্যবস্থা বলছি, সেখানে তার প্রধান যেটা নীতি ছিল সেটা হচ্ছে কেন্দ্রীকরণ নীতি। এবং এই কেন্দ্রীকরণ নীতিতে যেটা গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে কি, যে পুরানো যে মেরোভিঞ্জিয়ান যে নীতি ব্যবস্থা ছিল সেটাকে অনেকাংশে অনুসরণ করা হয়েছিল। এবং এই হিসেবেই কিন্তু প্রথমে তার যে জিনিসগুলো করা হয়েছিল বা এক্ষেত্রে যে শাসনতান্ত্রিক ব্যবস্থায় শাসন করার জন্য যে জিনিসগুলো নেওয়া হয়েছিল সেটার মধ্যে ছিল তার সাম্রাজ্যের বিভাজন, সাধারণ সভা, মিসিরোসিনিসি, রাজপুত্রদের স্থান, প্রাদেশিক শাসন ব্যবস্থা, আইনগত দিক ও সামরিক ব্যবস্থা ছিল প্রধান। তো একে একে যে কথাগুলো বললাম সেই জিনিসগুলো দিয়ে কিন্তু ক্লাস ক্রমশ এগোবে। অর্থাৎ প্রথম শুরু হবে তার সাম্রাজ্যের বিভাজন দিয়ে। তিনি তার সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি শাসনতান্ত্রিক বিভাগে ভাগ করেছিলেন। এক্ষেত্রে তিনি পুরাতন যে মেরোভিঞ্জিয়ান পদ্ধতি ছিল সেটাকে অনুসরণ করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি তার প্রত্যেক শাসনতান্ত্রিক প্রদেশ বা কাউন্ট্রিতে ভাগ করেছিলেন। এবং প্রত্যেকের যে প্রধান ছিলেন কাউন্ট্রির যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো কিন্তু কাউন্ট। তারা এটা কিন্তু আজীবনকাল এই পদে অধিষ্ঠিত থাকতেন। সীমান্তবর্তী প্রদেশগুলিতে কাউন্টদের জন্য রাখা হয়েছিল এবং কাউন্টরা তাদের শাসনতান্ত্রিক প্রদেশগুলিকে দেখাশোনা করতেন এবং এই ক্ষেত্রে তারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাদের এই পদ কিন্তু বংশানুক্রমিক ছিল। শুধু যে তারা আজীবনকাল এই পদে থাকতেন শুধু তাই নয়, এই পদটা কিন্তু বংশানুক্রমিক ছিল। তবে হ্যাঁ, তারা যে সম্পূর্ণভাবে স্বাধীন ছিল তা নয়, তারা কিন্তু সম্রাট অর্থাৎ শার্লেমেনের অনুগত ছিলেন এবং তাকে সহযোগিতা করতেন। সম্রাট অনেক ক্ষেত্রে কিন্তু এই কাউন্টিগুলোকে প্রত্যক্ষভাবেও শাসন করতেন। এরপরে তিনি প্রদেশগুলিকে হান্ড্রেড বা ভিকারিটিয়াস নামে পরিচিত ছিল এবং সেগুলোকে এবং কাউন্টিতে যারা প্রধান ছিলেন তারা ছিলেন কাউন্ট, এবং কাউন্টদের সহযোগী রূপে যারা কাজ করত তাদেরকে কিন্তু তিনি তাদের ভাইস কাউন্টসও বলা হতো। এছাড়াও যারা ডিউক ছিল সেই ডিউকদের রাজত্ব কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এবং সেই ডিউকদের স্বাধীন ক্ষমতা কিছু কিছু ক্ষেত্রে থাকলেও কিন্তু তারা সম্রাটের অনুগত থাকতে বাধ্য ছিল বা তাদের নিয়ন্ত্রণাধীনে ছিল। শার্লেমেনের সময়কালে এই যে ভাউস কাউন্ট যারা ছিলেন তাদের কিন্তু যে শুধু ভাইস কাউন্ট নামে বলা হতো তা নয়, তারা ভিকার্স বা 100 ম্যান এরকম নামেও কিন্তু পরিচিত ছিল। নেক্সট ছিল কি সাধারণ সভা। শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু সম্রাটই ছিলেন প্রধান, তাহলে সেই জন্য তাকে পরামর্শ দান করার জন্য বা যেহেতু তিনি ব্যক্তিগত শাসনকে মুখ্য বা প্রাধান্য দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে তাকে পরামর্শ দান করার জন্য সময়ে সময়ে একটি ডায়েট বা সাধারণ সভার ডাক দেওয়া হতো বা সাধারণ সভার অস্তিত্ব ছিল। এই সাধারণ সভার অধিবেশন বসত প্রতি বছর মে মাসে, যেটি ফিল্ডস অফ মে নামে পরিচিত ছিল। এই অধিবেশন চলাকালীন সভা সম্রাটকে বিভিন্ন উপদেশ দিতেন, বিভিন্ন তথ্য সরবরাহ করতেন এবং যেটি সম্রাটকে বিভিন্ন শাসনতান্ত্রিক যে কার্যাবলী ছিল সেগুলোতে তাকে সাহায্য করত বা বিভিন্ন তথ্য দ্বারা অর্থাৎ তার সাম্রাজ্যের অন্তর্গত যদি কোনো সমস্যা থাকতো, কোনো জায়গায় অরাজকতা রয়েছে, তো বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তিনি সেই অনুযায়ী উপযুক্ত স্টেপ নিতেন। নেক্সট ছিল গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মিসিরোসিনিসি। রাজা শার্লেমেনের সময়কালে শাসনতান্ত্রিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিসিরোসিনিসি। শার্লেমেন কাউন্টদের ভয় পেতেন
অনেক ক্ষেত্রে জানা যায় যে কারণ তারা অনেক ক্ষেত্রেই শক্তিশালী পরিবারের সদস্য ছিল এবং কাউন্ট পদটি যেহেতু বংশানুক্রমিকভাবে অধিকার পেত, তাহলে কাউন্টই ছিল বলা যায় এক কথায় কাউন্টদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে, বা তাদের শাসনতান্ত্রিক, ব্যক্তিগত শাসনতান্ত্রিক এরকম কিন্তু তাদের একটা দীর্ঘকাল পরে একটা মনোভাব চলে এসেছিল। সেই হিসেবে কাউন্টরা যাতে ক্ষমতার অপব্যবহার করতে না পারে তার জন্যই তিনি মিসি ডোসিনিসি যে পদটি রয়েছে সেটি সৃষ্টি করা হয়েছিল। তার মানে বোঝা গেল যে মিসি ডোসিনিসি ছিল একটা পদ এবং প্রধানত রাজকীয় প্রতিনিধিরাই এই মিসি ডোসিনিসি পদ অধিকার করতেন বা পেতেন। এরা সম্রাটের সঙ্গে জনগণের সেতু অর্থাৎ ব্রিজ হিসেবে কাজ করতেন। কীরমভাবে ব্রিজ হিসেবে কাজ করতেন? অভিজাত শ্রেণীর রাজকীয় সামন্তরা অর্থাৎ অভিজাত শ্রেণী এবং জনগণ এদের মাঝখানে রাজা পর্যন্ত জন্য মিসি ডোসিনিসিরা ছিল। অর্থাৎ কাউন্টরা যেহেতু তাদের যে কাউন্টিগুলোকে নিজেদের প্রাইভেট প্রপার্টি মনে করতে শুরু করতেন, তাহলে সেক্ষেত্রে যদি কিছু অরাজকতা দেখা যায় তাহলে সেক্ষেত্রে তারা জনগণের প্রতিনিধি হয়ে সম্রাটের কাছে সেই ইনফরমেশানগুলো দিতেন। এবং এই অভিজাত শ্রেণীর রাজকীয় যারা সামন্ত ছিলেন তারা ভাসি ডোসিনিসি নামে পরিচিত ছিল। তাহলে রাজকীয় প্রতিনিধিরা ছিল মিসি ডোসিনিসি আর অভিজাত প্রতিনিধিরা ছিল ভাসি ডোসিনিসি। নেক্সট হচ্ছে রাজপুত্রদের তার শাসন ব্যবস্থায় কী স্থান ছিল। শার্লেমেনের শাসনকালে ফ্রাঙ্ক প্রশাসনের কেন্দ্র ছিল হচ্ছে সম্রাটের বাসগৃহ বা যেটা প্যালাটিয়াম নামে পরিচিত ছিল। সেই প্যালাটিয়াম ছিল ফ্রাঙ্ক প্রশাসনের রাজপ্রাসাদ, যেটা তো আগেই বললাম। সেখানে তিনি তার 3 সন্তানকে সাম্রাজ্যের 3টি অংশে নিয়োগ করেন। এই রাজপুত্ররা সম্রাট এবং কাউন্টদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছিল। অর্থাৎ এক কথায় বলা যায় যে রাজপুত্ররা মিসি ডোসিনিসির পদে ছিল। এইভাবে শার্লেমেন তিনি শাসন ব্যবস্থা কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ একই সাথে উভয়ভাবে দুটিকে ব্যালেন্স করেছিলেন। যেহেতু তার প্রদেশগুলোকে ভাগ করা হয়েছিল অনেকগুলোভাবে, সেই হিসেবে সেই প্রাদেশিক শাসন ব্যবস্থা তাহলে শার্লেমেনের সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। 788 খ্রিস্টাব্দে তিনি রাজকীয় প্রাসাদ নির্মাণে মনোযোগী হয়েছিলেন এবং 796 খ্রিস্টাব্দে তিনি আখেনে ক্যাথিড্রাল নির্মাণ করেন। ঠিক আছে, এবং শার্লেমেন আখেনে 800 থেকে 814 খ্রিস্টাব্দে থাকাকালীন প্রাদেশিক শাসন ব্যবস্থায় মনোযোগী হন। তিনি তার সাম্রাজ্যকে 350টি কাউন্টিতে বিভক্ত করেন এবং কাউন্টদের উপর দায়িত্বপ্রাপ্ত ছিলেন মিসি ডোসিনিসি। কাউন্টি ছিলেন এবং কাউন্টিতে প্রধান কারা ছিলেন? কাউন্ট, এবং কাউন্টির উপরে যারা ছিলেন তারা ছিলেন মিসি ডোসিনিসি। এক্ষেত্রে চার্চের একজন এবং সম্রাটের একজন প্রতিনিধি বিভিন্ন কাউন্টিতে নিযুক্ত হয়েছিল। কাউন্টরাই প্রধানত প্রাদেশিক শাসন ব্যবস্থার দায়িত্ব ছিল, যেটা তো আমরা আগেই দেখেছি, এবং প্রাদেশিক ক্ষেত্রে বিচারকের দায়িত্ব পালন করত স্ক্যাবিনিরা। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে যে স্ক্যাবিনি কারা ছিল, বা প্রাদেশিক ক্ষেত্রে যারা বিচারকের ভূমিকা পালন করতো তাদের কি বলা হতো? তাহলে হচ্ছে স্ক্যাবিনি। প্রত্যেক কাউন্টিতে 7 জন করে স্ক্যাবিনি ছিল, অর্থাৎ 7 জন করে স্ক্যাবিনিরা তারা কাউন্টকে সহায়তা করত এবং স্ক্যাবিনিরাই বিচার যে কার্য সেক্ষেত্রে মূল ভূমিকা পালন করত। প্রাদেশিক বিভাজনের ফলে শার্লেমেনের আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থা সুষ্ঠুরূপে গড়ে উঠেছিল। আইনগত দিক কী ছিল? পুরাতন জার্মান আইনগুলোকেই কিন্তু বহাল রাখা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু নতুন করে আর কোনো আইন বহাল করা সেরমভাবে হয়নি। তবে সেক্ষেত্রে কিছু কিছু সংশোধনের মাধ্যমে তাকে সেখানে নতুন রূপ দেওয়া হয়েছিল। তিনি সাধারণ সভায় তার পরিষদ ও পরামর্শদাতাদের নিয়ে যে আইন প্রণয়ন করতেন তা ক্যাপিচুলারিস নামে পরিচিত ছিল। তাহলে এখানেও একটা প্রশ্ন যে ক্যাপিচুলারিস কী? তাহলে পুরাতন আইনগুলোকে সংশোধনের মাধ্যমে তিনি যে রূপ দান করতেন সেটাই সাধারণ সভায় সেটাকে বলা হতো ক্যাপিচুলারিস। শার্লেমেন তার রাজত্বের প্রথম দিকে সাম্রাজ্যের অন্তর্গত এস্টেটগুলি স্টুয়ার্টদের প্রতি যে শাসন প্রণয়ন করেন সেটা ক্যাপিচুলার ডে ভিলিস নামে পরিচিত। এটাও ইম্পর্টেন্ট যে ক্যাপিচুলার অফ ডি ভিলিস কী। তো শার্লেমেন তার রাজত্বের প্রথম দিকে সাম্রাজ্যের অন্তর্গত এস্টেটগুলিকে স্টুয়ার্টদের প্রতি যে শাসন প্রণয়ন করেন সেটাই ক্যাপিচুলারি ডি ভিলিস নামে পরিচিত। সব থেকে শেষে যেটা ছিল সেটা হচ্ছে কি সামরিক ব্যবস্থা। তো সামরিক ব্যবস্থায় আমরা কি কি দেখি? যে শার্লেমেন তার সীমান্ত রাজবর্তী যে অঞ্চলগুলি ছিল এবং সাম্রাজ্যের সমস্ত দিককে সুরক্ষিত করার জন্য তিনি সুরক্ষিত অঞ্চল বা
বিভিন্ন যে জোন তৈরি করেছিলেন সেইগুলো কিন্তু সেখানে বিভিন্ন মার্চ তৈরি করেছিলেন। সেই মার্চ কি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন ধরো ব্যাভারিয়া ইস্ট মার্চ ইতালির জন্য, ফ্রিউলি মার্চ পশ্চিম সীমান্তের জন্য, ব্রিটানি মার্চ স্যাক্সনির জন্য, স্লাভ মার্চ ডেনদের থেকে রক্ষা পাওয়ার জন্য ডেন মার্চ প্রভৃতি তৈরি হয়। এই ডেন মার্চ এগুলো অনেক জায়গায় মার্চ, কোনো কোনো জায়গায় মার্ক হিসেবেও কিন্তু পরিণত। এই ডেনমার্ক ডেনদের থেকে রক্ষা পাওয়ার জন্য ডেনমার্ক যে জিনিসটা আছে সেই ডেনমার্ক থেকে কিন্তু পরবর্তীকালে এই যে ডেনমার্ক কথাটা সেটা কিন্তু এসেছে, সেটা জানা যায়। ঠিক আছে, শার্লামেনের সময় করলে এই মার্চ বা মার্কগুলি শাসনকর্তাদের মার্কুইস বা মার্ক গ্রাফ বলা হতো। তাহলে মার্কুইস বা মার্ক গ্রাফ কাদের বলা হতো? এই মার্ক বা মার্চগুলি যারা শাসনকর্তা ছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে কোনো বেতন পেতেন না। বেতনের পরিবর্তে তারা কি পেতেন? ভূ সম্পত্তিতে মালিকানা আদায় করা যে রাজস্ব ছিল অর্থাৎ যে ট্যাক্স ছিল তার কিছু অংশ তারা লাভ করতো, এবং সেটা কতটা লাভ করতো সেটা সম্রাট নির্দিষ্ট সময় সেগুলো ঠিক করতেন। এইভাবে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনার মধ্যে দিয়ে শার্লামেন কিন্তু একটা লং টাইম রাজত্ব করেন এবং সুষ্ঠুভাবে রাজত্ব করেন, এবং তার সময় কিন্তু রাজ্য কী বলবো উন্নতির চরম সীমায় গিয়েছিল, সেটা কিন্তু আমরা আগে দেখেছি, এবং সেই তার কৃতিত্ব তার পেছনে ছিল, এবং সেগুলোকে তিনি কীভাবে সাজিয়েছিলেন সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখলাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।